দুবাই কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজির। জামিন বাতিলে আইনি পদক্ষেপ বাংলাদেশের। আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যান্সেলেশনের জন্য তারা পার্সু করে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে দেশ জুড়ে পুলিশের সর্বোচ্চ সতর্কবার্তা, আতঙ্কিত না হওয়ার পরামর্শ। ফ্যাসিবাদের রাজনীতি আর নেই বললেন ফখরুল। আওয়ামী লীগের দেখানো পথে বিএনপি, অভিযোগ জামায়াতের। রাজধানীর উত্তরখানে ডিএনসিসি প্রশাসকের উপর হামলা, নরসিংদীতে প্রতিপক্ষ সমর্থককে গুলি করে হত্যা। গ্যাস সংকটের মাঝেই বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। 12 কেজিতে 70 টাকা বেড়ে হল 1598 টাকা। এবং যশোরের ভবদহে জল জটের দহন, 30 বছরে ব্যয় 1000 কোটি টাকা, কমেনি দুর্ভোগ। আমাদের থাকার জায়গা নেই, আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব রাস্তায়, গরু বাছুর হাঁস মুরগি সব রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে। বর্ষা মৌসুম তো সামনে রয়েছে, এই মৌসুমে যদি এভাবে চলে আর আমাদের পানি কবে নামবে, কখন নামবে? সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম, সাথে রয়েছে আমরা দুজন, আমি রহমান রাশেদ, নাজদিন নাসিদুল্লাহ। 1 মাসের মধ্যেই দেশে ফিরিয়ে আনা হবে বেনজির আহমেদকে। সরকারি এই ঘোষণাকে যেন এক প্রকার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুবাই কারাগার থেকে জামিনে বেরিয়ে গেলেন এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী পুলিশ প্রধান বেনজির আহমেদ। যদিও কোনো গাফিলতি দেখছে না দুদক, আর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তার জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ করেছে বাংলাদেশ সরকার। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। 12 জুন দুবাইয়ে গ্রেপ্তার হন পলাতক সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। জাতীয় সংসদে এই তথ্য নিশ্চিত করে 1 মাসের মধ্যে বেনজিরকে ফিরিয়ে আনার কথা জানান খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। তবে কাজের কাজ কিছুই হয়নি। উল্টো দুবাই আদালত থেকে জামিন নিয়ে সকল প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার কারাগার থেকে বেরিয়ে যান দুর্দান্ত প্রতাপশালী সাবেক আইজিপি। বেনজিরের মুক্তির খবরে ফের আলোচনায় বাংলাদেশের পদক্ষেপ। কিভাবে বেনজির বেরিয়ে গেল এর সঠিক উত্তর দিতে না পারলেও নিজেদের কোনো গাফিলতি দেখছেন না দুদক। আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। মানে আমাদের এখান থেকে যা যা পাঠানোর, যা যা করার আমরা সবই করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান জামিন বাতিলে আইনি পদক্ষেপ নেয়ার কথা, আর দুবাই সরকারের সাথে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কথা বলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমি খবর পেয়েছি তাকে অন কন্ডিশন এখানে তার লিভ না করার শর্তে বেইল দিয়েছে। কি কি শর্ত আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি, এবং আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যান্সেলেশনের জন্য তারা পার্সু করে। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে, সেটা অবশ্যই আমাদের সরকার তাদের সাথে কথা বলবে, আমাদের হোম মিনিস্ট্রি তাদের সাথে কথা বলে পরবর্তী কি পদক্ষেপ আমরা নিতে পারি সেটা আমরা সিদ্ধান্ত নেব। জামিনে মুক্তির কারণে বেনজিরকে ফেরানোর প্রক্রিয়া নতুন করে শুরু করতে হবে বলে মনে করছেন আইনজীবীরা। এখানে বিচারাধীন ব্যক্তি, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে কি পরিমাণ গুরুতর অভিযোগ ইত্যাদি, সেই দেশের রিকোয়ারমেন্ট অনুসারে এইগুলো তথ্যপাত্র দিয়ে তাকে ফেরত চাওয়া যেতে পারে, যাতে উনি ওইখানকার প্রসিডিংয়ে ইনিশিয়েট হলেও উনি যেন ওই জুরিসডিকশন থেকে অন্য কোনো জুরিসডিকশনে না চলে যেতে পারে। জামিনে মুক্ত হলেও শর্ত অনুযায়ী বেনজির আহমেদের পাসপোর্ট আছে আদালতের হেফাজতে। অনুমতি ছাড়া ত্যাগ করতে পারবেন না সংযুক্ত আরব আমিরাত। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সব ইউনিটে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর, যেখানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এটিকে রুটিন ওয়ার্ক আখ্যা দিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুলতান মাহমুদ আরিফ বিস্তারিত জানাবেন। কয়েকদিন ধরে ঢাকায় একের পর এক বোমা আতঙ্ক। প্রধান সড়ক থেকে মেট্রো স্টেশন পরপর এমন ঘটনা উদ্বেগ বাড়িয়েছে জনমনে। চাঞ্চল্য এসব ঘটনায় নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কবার্তা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সেই বার্তায় উগ্রবাদী হামলার আশঙ্কাও করা হয়েছে। কেউ যদি তার মতাদর্শ চাপাই দিতে চায় বা কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে, সেক্ষেত্রে আমরা সাথে সাথেই ব্যবস্থা নেই। এমন অবস্থায় সব ইউনিটে নিরাপত্তা বাড়াতে বলেছে পুলিশ সদর দপ্তর। এছাড়া দায়িত্বরত পুলিশের যানবাহন নিরাপদ স্থানে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এমন পদক্ষেপকে পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ বলছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আমরা সবসময় সতর্ক থাকি, কাজে আমরা যেন ফিল্ডে বিচরণের ক্ষেত্রে আমরা যেন আরো একটু সতর্ক থাকি, এটাই ওনারা রিমাইন্ড করে দিয়েছেন আমাদেরকে। আবার আর আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তর থেকে সবসময় অপারেশনাল কাজে নিয়মিত কিছু নির্দেশনা দেওয়া হয়। এই নির্দেশনাটা ওরকম একটা নির্দেশনারই অংশ। এই কারণ হচ্ছে গিয়ে সবসময় আমরা সতর্কতা বা বিভিন্ন ধরনের নির্দেশনা দেই যাতে ফোর্স কাজে তৎপর থাকে এবং একটু সতর্ক থাকা হয়। ওই আলোকেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। আগস্ট মাসে পুলিশের এমন সতর্ক বার্তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক মহলেও। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। 19 বছর পর প্রশিক্ষণ শেষ করলেন 27তম BCS এর 58 সহকারী পুলিশ অফিসার। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে শেষ হয় তাদের প্রশিক্ষণ। সমাপনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অগাস্ট ঘিরে ফ্যাসিবাদীদের কার্যক্রম স্পষ্ট। এ নিয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে পুলিশ। এ সময় দলীয় প্রভাবমুক্ত হয়ে পুলিশকে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল 2007 সালে। সেই চাকরি ফিরে পেলেন 19 বছর পর। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ শেষ করলেন 27তম BCS এর 58 সহকারী পুলিশ সুপার। সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, 18 বছর আগে ফ্যাসিবাদী সরকারের প্রতিহিংসার শিকার হয়েছিলেন এসব কর্মকর্তা। প্রায় 1.5 যুগ আগে অবৈধ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছিলেন আপনারা। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের পরে ন্যায্য অধিকার ফিরে পাওয়ায় আপনাদের অভিনন্দন। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগস্ট মাস ঘিরে ফ্যাসিবাদের কার্যক্রম ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে পুলিশ। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। দীর্ঘ বঞ্চনার পর 24-এর গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে দলীয় প্রভাবমুক্ত হয়ে কাজ করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। জাগো বাংলাদেশ, আজ বলবো আমার দুনিয়া বানানোর গল্প। সিটিতে নতুন নাকি? আমারটা তো শুনলে, তোমার দুনিয়া বানাবে কখন? আজ, এখন। জাগো, জাগাও, বানাও নিজের দুনিয়া। From Nestle. ফ্যাসিবাদী রাজনৈতিক শাসন থেকে বের হয়ে এসেছে বাংলাদেশ, দুয়ার খুলেছে নতুন সম্ভাবনার। ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি অনুষ্ঠানে এসব কথা বললেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেই সম্ভাবনা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা। গণতন্ত্র যদি চলে, গণতন্ত্র যদি প্র্যাকটিস হয়,
তারা বাকি সব কাজ করে যায়। আমরা একটা প্রশাসনকে যদি দক্ষ প্রশাসন হিসেবে গড়ে তুলতে পারি তাহলে রাষ্ট্র উপকৃত হবে। সেই সঙ্গে পার্লামেন্টকে যদি আমরা ফাংশনাল করতে পারি। অন্য প্রসঙ্গ, ঢাকার চারপাশে নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে এই বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। এ সময় নৌপথ সচলের পাশাপাশি নদীগুলোর দূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এছাড়া নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি। সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক উপস্থিত ছিলেন। 4টি নদী ঢাকাকে পরিবেষ্টিত করা আছে, সেই জায়গাগুলিতে আমরা ওয়াটার বাথ এবং যেটাকে বলা হয় নৌপথে চলাচলটা যাত্রীদের জন্য নিশ্চিত করতে চাই। সব মিলে 424টি জায়গায় এই সরাসরিভাবে ওয়েস্টেজ দিয়ে যাওয়া হচ্ছে নদীতে, সেইটা বন্ধ করা কিভাবে যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। যাত্রী বান্ধব করে কিভাবে ওয়াটার বাথ চালু করা যায়, যার ফলে যাত্রীরা যাতায়াতও করতে পারে, আবার বিনোদনও পায়, পর্যটনটা উৎসাহিত হয়, সেই লক্ষ্যে সমন্বিত মিটিং। ফ্যাসিস্ট সরকারের দেখানো পথেই বিএনপি হাঁটছে। জুলাই শক্তির ঐক্যে ফাটল ধরাতে বেছে নিয়েছে ষড়যন্ত্রের পথ। জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির আলোচনায় এই অভিযোগ করেছেন 11 দলের নেতারা। ক্ষমতাসীনদের আহ্বান জানিয়েছেন বিদেশি এজেন্টদের কথা না শুনে গণদাবি মেনে নেয়ার। জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির এই আয়োজন, যেখানে অংশ নিয়ে বক্তব্য দেন 11 দলের শীর্ষ নেতারা। গণভোটের রায় বাস্তবায়ন না করায় সরকারের তীব্র সমালোচনা করেন বক্তারা। অভিযোগ করেন জুলাই শক্তির ঐক্যে ফাটল ধরাতে বেছে নেওয়া হয়েছে ষড়যন্ত্রের পথ। আমরা তো কোনোদিন কল্পনা করি নাই যে বিএনপি আজকে এরকম আমাদের সাথে গাদ্দারি করবে, বেইমানি করবে, জাতির সাথে প্রতারণা করবে। কারণ আমরা সিগনেচার করেছিলাম একত্রে ডক্টর ইউনূসকে সামনে রেখে সংসদ ভবনে। সেখানে উল্লেখ ছিল যে আমরা কোনো প্রশ্ন তুলব না, আমরা আদালতে যাব না এই জুলাই সনদ নিয়ে। যেহেতু এটা সংসদে হয় নাই, তারা সংশোধনী কমিটি বানিয়েছে, ফলত আমাদের এই লড়াইটা এখন রাজপথে চলে এসেছে। রাজপথে ইনশাল্লাহ আমরা সংসদের সামনে উপস্থিত হব। যেদিন উপস্থিত হব ওই দিনে বাংলাদেশে ইনশাল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়বে। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করেন এলডিপি চেয়ারম্যান। বলেন সরকারের আশেপাশে ঘুরছে মোসাদ ও রয়ের এজেন্ট। আপনি মোসাদের রয়ের কথা না শুনে জনগণের যে সমস্যাগুলি আছে, আমরা যে সংস্কারগুলির কথা বলছি, এই সংস্কারগুলি মেহরবানি করে করেন, তাহলে আপনি দেখবেন নিরাপদে আপনি আপনার কাজগুলি করতে পারবেন। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির ও বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন ফ্যাসিবাদীদের দেখানো পথেই হাঁটছে বিএনপি। সচিব হওয়ার জন্য দলীয় একটা পদ থাকলেই হবে, আর দলীয়করণের যে রাজনীতির দিকে একদম নেকেটলি উলঙ্গভাবে আপনারা পা দিয়েছেন, ফিরে আসেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দায়িত্ব নেওয়ার আগে নির্বাচনের পুরা সময়টা জুড়ে বলেছেন যে আমরা একটা মেরিটোক্রেটিক সোসাইটি চাই, আমরা পলিটোক্রেটিক সোসাইটি বিল্ড আপ করব না। এখন কি করছেন? এখন তো পুরাটাই তার উল্টা। বিএনপি নেতাদের সমালোচনা সহ্য করার মানসিকতা তৈরির আহ্বানও জানান ডাক্তার শফিকুর রহমান। যদি সমালোচনা সহ্য না করে তুষামতকারীকে আপনারা যদি প্রমোট করলেন, লালন করেন, মনে রাখবেন সেই তুষামতকারীরাই আপনাদেরকে বঙ্গোপসাগরে ডুবাইয়া ছাড়বে। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। জুলাইয়ের রাজনৈতিক দলগুলোর ঐক্য নষ্টের জন্য বিএনপি দায়ী বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। চট্টগ্রামে পাহাড়ে জুলাই সহাবস্থান এবং সম্প্রীতি আলোচনা সভায় তিনি বলেন, বর্তমান সরকার কোনো জবাবদিহিতার আওতায় নেই, সর্বত্র লুটপাট চলছে। ৭২-এর সংবিধান দেশকে বিভাজিত করে রেখেছে উল্লেখ করে তিনি বলেন, গত ৫০ বছরে রাজনৈতিক দলগুলো দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে ব্যর্থ হয়েছে। পাহাড়ের মানুষকে বিভাজিত রেখে একটি মহল ফায়দা লুটছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। আহ্বান জানান দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার। জুলাই বিভাজন আসলে যারা ক্ষমতায় এখন গিয়েছে তাদের ক্ষমতায় যাওয়ার স্বার্থে তারাই বিভাজন করেছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন জুলাই নির্বাচনের আগে তারা অনেক কমিটমেন্ট দিয়েছে, জুলাই সনদ সংস্কার পরিবর্তন তারা করবে, কিন্তু তারা এখন পরিবর্তন করছে না। ফলে আমরা মনে করি দেশের যে বিভাজন, সেই বিভাজনের জন্য বর্তমান সরকার এবং যারা ক্ষমতা আছে তারাই
দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে নিশ্চিত করছি বিশুদ্ধ ও সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত লবণ। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। রাজধানীর উত্তরখানে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান এবং ঢাকা 18 আসনের সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে। উত্তরখানের রাজাবাড়ি এলাকায় একটি বর্জ্য স্থানান্তর কেন্দ্রে পরিচ্ছন্নতা কর্মীদের উপর হামলার ঘটনা পর্যবেক্ষণ করতে যান ডিএনসিসি প্রশাসক এবং স্থানীয় সংসদ সদস্য। এ সময় পুলিশের সামনেই স্থানীয় একটি গার্মেন্টস মালিক পক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় গ্রেপ্তার করা হয় 3 জনকে। আধিপত্যের দ্বন্দ্বে নরসিংদীর রায়পুরায় খুন হলেন মোমেন মিয়া নামের এক কৃষক। ঘরে ঢুকে মাথা এবং পায়ে গুলি করা হয়েছে। তাকে বাধা দিতে গিয়ে আহত হয়েছেন 4 জন। আজ সকালে চাঁদপুর ইউনিয়নের সাগরকান্দিতে এই ঘটনা ঘটেছে। জড়িতদের ধরতে অভিযানের কথা জানিয়েছে পুলিশ। রাজনৈতিক সংঘাত কিংবা আধিপত্যের দ্বন্দ্বে প্রায় প্রাণহানির ঘটনা ঘটে নরসিংদী রায়পুরায়। এবার ঘরে ঢুকে একজনকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। উপজেলার চাঁদপুর ইউনিয়নের ফরিদ গ্রুপ ও মোমেন চেয়ারম্যান গ্রুপের বিবাদ দীর্ঘদিনের। বিরোধ মেটাতে কয়েকবার বৈঠকও হয়েছে। রোববার সকালে সদাগর কান্দি এলাকায় দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে মোমেন মিয়ার বাড়িতে হামলা চালায় ফরিদ গ্রুপের সমর্থকরা। এক পর্যায়ে তারা মোমেন মিয়ার মাথায় ও পায়ে গুলি করে। ঠেকাতে গিয়ে আহত হন আরও কয়েকজন। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নেওয়া হলে মোমেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। লুট করার সময় আমার চাচা এই মোমেন মিয়া তাদেরকে বাধা দিছে। বাধা দেওয়ার পরে তখন তারা সরাসরি গুলি করছে। সকালবেলা 9টায় বাজারে গেছি। বাজারে যাওয়ার পরে তারা 15-20 জন লোক আমারে ঘেরাও করছে। ঘেরাও কইরা দেশি অস্ত্র দিয়ে আপনার যে পায়ে গায়ে আইছে, তারপরে লট দিয়া বাইরে আইছে, আর 15-20 জন লোক ঘুষিয়েছে। রোগী আসতে আসতে ব্লিডিং হয়ে আঘাতের পরে রাস্তায় মারা গেছে। আমরা আসার পরে জাস্ট কোনো চিকিৎসা শুরু করতে পারি নাই। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের ধরতে চলছে অভিযানও। 4-5 জন আপনার আহত হয়েছেন, তারা চিকিৎসা নিচ্ছেন। আশঙ্কাজনক অবস্থাতে কেউ নেই। আমাদের পুলিশ টিম সেখানে ঘটনাস্থলে আছে। তাদেরকে গ্রেফতার করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। নিহত মোমেন মিয়া মোমেন চেয়ারম্যান গ্রুপের সমর্থক ছিলেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভালোবেসে বিয়ে, মাঝে একবার বিচ্ছেদ, তারপরে আবার নতুন করে সংসার। সেই সম্পর্কের পরিণতি হলো করুণ। রাজধানীর কলাবাগানে স্বামীর হাতে খুন হলেন স্ত্রী আর শাশুড়ি। ঘটনার পর 1 বছরের শিশু সন্তানকে নিয়ে থানায় আত্মসমর্পণ করেন স্বামী। ভালোবেসে বিয়ে করেন মাদারীপুরের শিপন ও শরীয়তপুরের ফারজানা। দাম্পত্য কলহে একবার বিচ্ছেদ হলেও 2 পরিবারের মধ্যস্থতায় আবারও বিয়ে করেন তারা। তবুও কাটেনি সম্পর্কের টানাপোড়েন। শেষ পর্যন্ত দ্বন্দ্ব গড়ায় হত্যায়। শনিবার গ্রামের বাড়ি থেকে ফিরে কলাবাগান শ্বশুর বাড়িতে ওঠেন শিপন। রাতে স্বামী স্ত্রীর বাকবিতণ্ডা শুরু হলে থামাতে এগিয়ে আসেন ফারজানার মা ফিরোজা বেগম। এ সময় শিপন ছুরি দিয়ে স্ত্রী ও শাশুড়িকে এলোপাথারি আঘাত করে। ঘটনাস্থলে মারা যায় ফারজানা। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে মারা যান ফিরোজা বেগম। আমার স্বাস্থ্য বাইরে ফোন দিয়েছে, তাড়াতাড়ি তুই বাসা যা, তোর বউরে আর মায়ের মনে মারলে আইতেছে। আমি রিক্সালের দোকান আসি, আইসা থেকে মেয়ের ডেট এমনি দিছে, বউ একটু কোনো রকম দম সারতেছে। আমি এই লয়ে আমি ঢাকা মেডিকেল গেছি। স্বামী স্ত্রীর ভিতরে কিছু হইব জন্যই যে বউরে মারিয়া লাইব, শাশুড়িরে মারিয়া লাইব, এটা কোনো কথা? রোববার সকালে 1 বছরের শিশু সন্তানকে নিয়ে কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন শিপন। পুলিশ বলছে প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জেরে হত্যা বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক কলহ নিয়ে গন্ডগোল লাগে। গন্ডগোল লাগার এক পর্যায়ে শাশুড়ি এসে মেয়ের পক্ষ নেয় আর কি। তো মেয়ের পক্ষ নেওয়াতে স্বামী খুবই রাগান্বিত হয়ে তার স্ত্রীকে প্রথমে ওই তরকারি কাটা চাকু দিয়ে স্টেপ করে। স্টেপ করার পরে তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যায়। আর তারপরে শাশুড়িকে স্টেপ করে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের কথা জানায় পুলিশ। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। রাজধানীতে তীব্র গ্যাস সংকটের মাঝে বাড়ল এলপিজি সিলিন্ডারের মূল্য। সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে এই নতুন দাম।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এলপিজির নতুন দাম জানানো হয়েছে। নতুন দর অনুযায়ী ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের দাম 70 টাকা বাড়িয়ে 1598 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। এদিকে গ্যাস সংকটে স্থবিরতা নেমে এসেছে রাজধানী পরিবহন এবং নিত্য পণ্য সরবরাহ ব্যবস্থায়। ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত চাপ এবং গ্যাস না থাকায় দীর্ঘ হচ্ছে গাড়ির সারি, ভোগান্তি বাড়ছে চালক এবং যাত্রীদের। গত 10 বছর ধরে একটি ওষুধ কোম্পানির পিকআপ ভ্যান চালিয়ে আসছেন মোহাম্মদ আলমগীর। তবে জ্বালানি নিয়ে এমন দুঃসহ অভিজ্ঞতা আগে হয়নি তার। জানান, প্রতিষ্ঠানের নিয়ম মেনে সময় মতো পণ্য সরবরাহের চাপ থাকলেও সকাল থেকেই পাম্পের লাইনে আটকা পড়ে নষ্ট হচ্ছে কাজের মূল সময়। এই সংকটগুলো কবে সমাধান হবে সেটা আমরা জানি না। সমাধান যদি না হয়, এভাবে যদি চলতে থাকে, মনে করেন আমরা যারা আছি, যারা ড্রাইভার, যারা সাধারণ পাবলিক যারা আছে, তাদের কিন্তু অনেকটাই কষ্ট। একই অভিজ্ঞতা 11 বছর ধরে গাড়ি চালানো মোহাম্মদ আলীরও। ফজরের নামাজের পর থেকেই প্রতিদিন পাম্পের লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। গত 2 সপ্তাহ ধরে চলা এই তীব্র সংকটে আয়ের পথ প্রায় বন্ধ হওয়ার উপক্রম। ভোগান্তি কিন্তু আমাদের কোম্পানির কিন্তু কিছু নাই। আমরা রাতের ফজর নামাজ পড়া এখানে 6টা বাজে লাইন দিছি, 1 ঘন্টা লাগছে এদের প্রেসার ওঠাইতে। পরিস্থিতি কেবল পিকআপ ভ্যান বা বাণিজ্যিক গাড়িতেই সীমাবদ্ধ নেই। সিএনজি চালিত অটোরিকশা থেকে শুরু করে ভাড়ায় চালিত সব যানবাহনের চিত্রই একই। দীর্ঘ সময় চলে যাচ্ছে পাম্পেই। দিন শেষে গাড়ি মালিকের জমা কিংবা কিস্তির টাকা শোধ করা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। 3 ঘন্টা সিরিয়াল দেওয়ার পরে আমরা গ্যাস পাচ্ছি 50 টাকা 60 টাকা। এতে যাত্রীর কাছে ভাড়া চাইলেও আমরা যাত্রীদের সাথে লড়াই করতে হয় আমাদের। গ্যাস না থাকলে গাড়ির জমা দেওয়া লাগে, গাড়ি না চালাইলেও জমা দেওয়া লাগে, চালাইলেও জমা লাগে। এই সমস্যাটা মালিক দেখে না, অতএব সাধারণ মানুষের সব ধরনের প্যারা বহন করতে হয়। দিন 3 বার সিরিয়াল দিতে হয়। এই পরিস্থিতি থাকলে আমাদের দেশের যে পরিস্থিতি, আমাদের খেটে খাওয়া মানুষ বেঁচে থাকার মনে আর সুযোগ হবে না। আমাদের পরিস্থিতি খুবই খারাপ। পরিবহন খাতের এই অচল অবস্থার প্রভাব সরাসরি গিয়ে পড়ছে সাধারণ মানুষের পকেটে। পর্যাপ্ত যানবাহন না থাকায় দ্বিগুণেরও বেশি ভাড়া গুনতে হচ্ছে অনেককেই। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। 3 দশকে ব্যয় হয়েছে 1000 কোটি টাকা। নেওয়া হয়েছে 21টিরও বেশি প্রকল্প, কিন্তু কোনো স্থায়ী সমাধান হয়নি যশোরের ভবদহের জলাবদ্ধতা। এবং সবশেষ 140 কোটি টাকার এই নদী খনন প্রকল্পে বাসিন্দারা আশায় বুক বাঁধলেও মাত্র কয়েকদিনের টানা বর্ষণ সেই আশাকে ভাসিয়ে দিয়েছে। তৌহিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ইমরান হোসেন। যশোরের মনিরামপুরের সুজাতপুরের গৃহবধূ বিথি রানী, তার বাড়ির উঠান পেরিয়ে বসত ঘরের রান্নার জায়গা, গোয়াল ঘর সবই ডুবেছে পানিতে। কোমর সমান পানি ডিঙিয়ে যতটুকু সম্ভব ঘরের মাল নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা বিথি রানীর। আমাদের থাকার জায়গা নেই, আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব রাস্তায়, গরু বাছুর হাঁস মুরগি সব রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে। শুধু বিথির বাড়ি নয়, অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার বাসিন্দাদের কষ্টের মাত্রা আরও ভয়াবহ। জলাবদ্ধতায় তাদের বসতবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট সবকিছুই এখন পানির নিচে। গোয়ালি জল, এরকম গেরবেড়িতে জল, সব তলায় যাচ্ছে, কি করে বাঁচবো? বর্ষা মৌসুম তো সামনে রয়েছে, এই মৌসুমে যদি এইভাবে চলে আর আমাদের পানি কবে নামবে, কখন নামবে? ভবদহের এই জলাবদ্ধতা নিরসনে গত 3 দশকে নেওয়া হয়েছে 21টিরও বেশি প্রকল্প। খাল খনন, নদী সংস্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন কাজে ব্যয় হয়েছে 1000 কোটি টাকা, কিন্তু মেলেনি স্থায়ী কোনো সমাধান। আর এর জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মপরিকল্পনাকে দুষছেন আন্দোলনকারীরা। এই বাঁধটা দেওয়ার ফলে আমাদের 4 থেকে 5 কিলোমিটার আমাদের এখানে পলি পড়ে ভরে গেছে। আমডাঙ্গা খাল এই মুহূর্তে সংস্কারের ব্যবস্থা করা হোক, যাদের কারণে এই 2 বছর প্রলম্বিত হয়েছে তাদের বিচারের আওতায় আনা হোক। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে, দ্রুতই পানি নেমে যাবে এসব এলাকা থেকে। 7টি কপার দিয়ে পানি বেরোচ্ছে। আশা করতেছি যে যদি অতিবৃষ্টি বা ভারী বর্ষণ আর খুব সাম্প্রতিক সময় না হয়, তাহলে খুব তাড়াতাড়ি সময়ে কপাটের সংখ্যা বৃদ্ধি হতে থাকবে, পানি নিষ্কাশন ত্বরান্বিত হবে এবং মানুষের দুর্ভোগ লাঘব হয়ে যাবে। যশোরের নদ নদীগুলোর নাব্যতা ফেরাতে খনন কাজ চললেও জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী সমাধান চান বাসিন্দারা। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।